আমার বর একজন ট্যাক্সি চালক ছিল। আমার বরের নাম অচিন্ত। আমার বর যেই মালিকের ট্যাক্সি চালাতো সেই মালিকের বয়স কাছাকাছি 50 বছর। কিন্তু জানি না কেন উনি বিয়ে করেননি, কিন্তু উনি লোকের অনেক সেবা করতেন। এমনকি উনি আমাদেরও অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। আমার বর তো মালিককে নিজের সব কিছুই মনে করত। সে তো মালিককে মনে মনে পূজাও করত, কারণ মালিক না থাকলে নাকি আমার বরকে ভিক্ষে করে খেতে হতো। এবং এই কথাগুলো বিয়ের পরে আমি আমার বরের মুখেই শুনেছিলাম। আমি রুবি, আমি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী ছিলাম। আমার বর আমাকে ভীষণ ভালোবাসত। সে চেষ্টা করত আমাকে সবসময় হাসি খুশি রাখার। একদিন আমার বরের মালিক আমাকে ও আমার বরকে রাতের বেলা নিজের বাড়িতে ডেকেছিল শাহী খাবার খাওয়ানোর জন্য। এক কথায় বলতে গেলে সেদিন আমার বরের মালিক শুধুমাত্র আমাকে ও আমার বরকে নিমন্ত্রণ করেছিল। তারপর আমরা দুজনে তো খুশি খুশি সেদিন রাতের বেলা মালিকের বাড়িতে গেছিলাম খাবার খেতে। এবং অত রকম খাবার দেখে তো আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে আমাদের কপালেও কোনোদিন এত সুখ জুটবে। তারপর মালিক আমাদের সঙ্গে বসেই একসঙ্গে খাবার খেয়েছিল। তারপর খাবার খেতে খেতেই জানি না কেন হঠাৎ করে আমার বর বেহুশ হয়ে গেছিল। তারপর আমার বরের বেহুশ হয়ে যাওয়ার পরে মালিক সারা রাত ধরে আমাকে, আসলে আমার বর একজন ট্যাক্সি ড্রাইভার হলেও সে দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, এবং আমিও দেখতে কিছু কম ছিলাম না। আমার গায়ের রং ভীষণ ফর্সা ছিল। আমি গরিব ঘরের মেয়ে হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, এবং আমাদের বিয়ের পরে আমার বরের আরও অনেক বেশি উন্নতি হয়েছিল। বিয়ের পরে বরের মুখে মালিকের অনেক নাম শুনেছিলাম, যে মালিক নাকি প্রত্যেকটা গরিব মানুষের অনেক সাহায্য করে। এমনকি আমার বরের মালিক তো আমার বরকে থাকার জন্য তার বাড়ির পেছন দিকের অনেক বড় গেস্ট রুমটা দিয়েছিল। এমন নয় যে আমার বরের নিজস্ব বাড়ি ছিল না, আমার বরের নিজস্ব একটা ছোট্ট মাটির বাড়ি ছিল, কিন্তু তাও আমাদের বিয়ের পরে জানি না কেন মালিক আমাকে দেখার পরে আমার বরকে বলেছিল, অচিন্ত, তুই আজ থেকে আমার বাড়ির পেছন দিকে যে গেস্ট রুম আছে সেখানেই থাকবি। আসলে আমাদের বিয়ের পরে সেদিন প্রথম আমার বর আমাকে মালিকের বাড়ি নিয়ে গেছিল, মালিকের সঙ্গে দেখা করানোর জন্য। তারপর মালিক আমাকে দেখার পরে আমার বরকে বলেছিল, অচিন্ত, তোর বিয়ে হয়েছে এবং তোর সংসার বেড়েছে, তাই আমি চাই না এখন তোর কোনো কষ্ট হোক, এবং আমি তো তোকে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করি, তাই তুই আজ থেকে তোর বউকে নিয়ে আমার বাড়ির পেছন দিকের গেস্ট রুমেই থাকবি, সেটা তো ফাঁকা পড়ে আছে। আসলে আমার বর কিন্তু প্রথমে লজ্জায় মালিকের এই প্রস্তাবে রাজি হয়নি, কারণ আমার বর ও আমি মালিকের এত বড় প্রস্তাব পেয়ে অনেক বেশি ঘাবড়ে গেছিলাম, তাই আমরা প্রথমে এতে রাজি হয়নি। কিন্তু আমার বরের সামনেই তখন মালিক আমার গালে হাত দিয়ে বলেছিল, দেখো রুবি, তোমার বর অচিন্তকে আমি ছোট ভাইয়ের মতো মনে করি, তাই আমি কি তোমাদের জন্য এতটুকু করতে পারি? তোমরাই তো আমার পরিবার। আর শোনো রুবি, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে অবশ্যই বলবে, আর অচিন্ত যদি তোমাকে কোনো রকম কষ্ট দেয় তাহলে তুমি আমাকে এসে বলবে, তখন আমি ওকে শুধরে দেব। মালিকের কথা শুনে তো ওই সময় আমরা তিনজনেই খুব হেসেছিলাম। তারপর আমি মালিককে বলেছিলাম, মালিক, এই জন্যই তো আমার বর আপনাকে এত মানে এবং আপনার অনেক নাম করে, এবং আজ আমি সেটা নিজের চোখেই দেখে নিলাম যে কেন আমার বর আপনার এত নাম করে। তারপর আমার বর আমাকে বলেছিল, রুবি, মালিকের পা ধরে প্রণামটা তো করো। আমি তখন বরের কথা শুনে অনেক খুশি হয়ে মালিকের পা ধরে প্রণাম করেছিলাম, এবং মালিকের কথা মতো তার 2 দিন পরেই কিন্তু আমরা মালিকের বাড়ির পেছন দিকের গেস্ট রুমে শিফট হয়েছিলাম, আমি ও আমার বর। আমরা দুজনেই যেহেতু গ্রাম থেকে শহরে এসেছিলাম, তাই শহরে এসে মালিকের অত বড় গেস্ট রুম দেখে আমাকে তো সবকিছুই স্বপ্ন লাগছিল, কারণ ছোট্ট থেকেই তো মাটির বাড়িতে থেকে বড় হয়েছিলাম এবং অনেক অভাবও দেখেছিলাম। তাই আমি বরের সঙ্গে মালিকের গেস্ট রুমে আসার পরে অনেক খুশি ছিলাম। মালিকের বাড়ি আসার পরে আমার বর তখন আমাকে অনেক ভালোবেসে বলেছিল, দেখলে তো রুবি, আমি তোমাকে বলেছিলাম না বিয়ের পরে আমি তোমাকে রানী বানিয়ে রাখব, আর দেখো আজ মালিকের দয়ায় আমরা এত বড় বাড়িতে থাকার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা তো স্বপ্নেও ভাবতে পারিনি যে মালিক কিসের জন্য আমাদের এত সাহায্য করত। তার খারাপ মতলবটা তো আমরা প্রথমে বুঝতেই পারিনি। আমরা দুজন তো মালিককে অনেক দয়ালু মানুষ মনে করতাম, কিন্তু উনি যে ভেতরে ভেতরে অনেক নোংরা কাজ করতেন সেটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম। তারপর সেদিন আমরা দুজনে ভালো মন্দ রান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া করে অনেক মজা করেছিলাম। এমনকি রাত্রিবেলা মালিক নিজেই এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে।
করতে এবং আমাকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিল যে আমাদের আর কিছু জিনিসের প্রয়োজন আছে কি না। তখন আমি মালিককে বলেছিলাম, মালিক, আমাদের আর কিছুই দরকার নেই, আমরা প্রয়োজনের তুলনায় অনেক জিনিস পেয়ে গেছি, আপনার এই দয়া আমরা কোনোদিন ভুলতে পারব না। তারপর রাত্রিবেলা যখন আমরা দুজন খাওয়া দাওয়া সেরে উপরের ঘরে শুতে গেছিলাম, তখন হঠাৎ করে রাত্রি 2টার সময় মালিকের বিল্ডিং থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এত রাতে কোন মেয়ে মালিকের ঘরের ভেতরে কেন কাঁদছিল। কারণ মালিকের বাড়িতে তো সব কাজের লোকেরা ছিল এবং মালিকের তো কোনো স্ত্রী ছিল না। তাহলে এত রাতে মালিকের ঘর থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ কেন পাচ্ছিলাম? মেয়েটার কান্নার আওয়াজ শোনার পরে আমি আমার বরকে ঘুম থেকে জাগিয়ে বলেছিলাম যে মালিকের ঘর থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ আসছে। আমার বর তখন বলেছিল, তোমাকে ওইসবে কান দিতে হবে না, তুমি চুপচাপ শুয়ে পড়ো, আর এমনিতেও আমি তো কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। বরের কথা শুনে আমার কাছে তো আর কোনো উপায় ছিল না, তাই বরের সঙ্গে আর তর্ক না করে আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম। কিন্তু যতক্ষণ ওই মেয়েটার কান্নার আওয়াজ আমার কানে আসছিল ততক্ষণ আমি ঘুমোতেই পারিনি। তারপর আধ ঘন্টা পরে দেখি মেয়েটার কান্নার আওয়াজ থেমে যায়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে মালিকের বাড়ির ভেতরে কি হচ্ছিল, এবং সেদিন সারা রাত এই কথাগুলো ভাবতে ভাবতেই আমার কেটে যায়, কিন্তু আমি সারা রাত ঘুমোতেই পারিনি। এমনকি এইভাবে প্রত্যেক দিন রাতে কিন্তু আমি মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পেতাম, আর আমার বরকে যখনই এই ব্যাপারে কিছু বলতাম তখনই সে আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ত। এইভাবে বেশ কিছুদিন চলার পরে সেদিন রাতেও যখন আমি মালিকের ঘর থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই, তখন না পেরে আমি বিছানা থেকে উঠে নিজের রুম থেকে বেরোতেই যাচ্ছিলাম, তখন আমার বর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আমার হাত ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমি তখন বরের উপর রেগে বললাম, আজ আমি মালিকের ঘরের ভেতর ঢুকে দেখে আসব যে কে কাঁদছে এবং কেন কাঁদছে, কারণ আমি প্রত্যেক দিন রাতে মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পাই, আর আমার সেই কান্নার শব্দ শুনে সারা রাত ঘুম আসে না। আমার বর তখন আমার হাত ধরে বলল, রুবি, আমি তোমাকে কতবার বলেছি এসব ব্যাপারে বা এসব ঝামেলায় তুমি পড়তে যেও না। আমি তখন বরকে জিজ্ঞেস করলাম, তার মানে তুমি সব কিছুই জানো যে প্রত্যেক দিন রাতে মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে এবং কেন আসে? আমার বর তখন বলেছিল, মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ কেন আসে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি অনেক আগেই মালিকের ঘরের ভেতরে এই পাড়ার মেয়েদের যেতে দেখেছি, এবং আমি জানি না তারা অর্ধেক রাতে মালিকের ঘরের ভেতরে কেন যায়। এই ব্যাপারে আমি কোনোদিন মালিককে কোনো কিছু জিজ্ঞেসও করিনি, কারণ আমি এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না। এমনকি আমার তো কোনোদিন সাহসী হয়নি মালিককে এই ব্যাপারে জিজ্ঞেস করার। এমনকি মালিক আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসতো আমাদের সঙ্গে দেখা করতে। এইভাবে প্রায় 7 দিন কেটে যাওয়ার পরেই কিন্তু সেদিন দুপুরে যখন মালিক আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন কিন্তু আমি থাকতে না পেরে মালিককে জিজ্ঞেস করেছিলাম যে, মালিক, আপনার ঘরের ভেতর থেকে আমি কিন্তু প্রত্যেক দিন রাতে মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পাই। মালিক তখন আমার দিকে তাকিয়ে মুচকিয়ে হেসে আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এটা তোমার মনের ভুল ধারণা, আমার ঘর থেকে কেন কোনো মেয়ের কান্নার আওয়াজ আসবে? এই কথা বলে মালিক আর বেশি কিছু না বলে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেছিল। কিন্তু সেদিন আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে অনেক হয়েছে, এবার আমি নিজের চোখে দেখতে চাই যে প্রত্যেক দিন অর্ধেক রাতে মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ কেন আসে। তাই সেদিন আমি চুপচাপ সবার চোখের আড়াল থেকে লুকিয়ে মালিকের ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম এবং চুপচাপ খাটের তলায় লুকিয়ে বসেছিলাম। তারপর অর্ধেক রাতে আমি নিজের চোখে যা দেখলাম সেটা তো বিশ্বাসই করতে পারছিলাম না, এমনকি আমার পায়ে তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আসলে অর্ধেক রাতে একটা লোক তার স্ত্রীকে মালিকের ঘরের ভেতরে রেখে গেছিল, কিন্তু ওই মেয়েটা তার স্বামীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে বলছিল তাকে যাতে মালিকের কাছে রেখে না যায়। কিন্তু ওই মেয়েটার স্বামী নিজের চোখের জল ফেলতে ফেলতে তার বউকে ওখানে রেখে মালিকের ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পরেই মালিক ঘর ভেতরে আসে এবং আমি মালিকের বিছানার তলায় বসে সব কিছু লুকিয়ে দেখছিলাম। মালিক যখন ঘরের ভেতরে আসে তখন মেয়েটা মালিকের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। ও মালিকের পা ধরে বলে, মালিক, আমাকে দয়া করে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। তখন মালিক ওই মেয়েটার গায়ের চাদর সরিয়ে ফেলে দেয় ও বলে, বেশি নাটক করতে হবে না, তোর বর আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল এবং সেটা এখনও শোধ করতে পারেনি। 1 বছর হয়ে গেছে, আমি তাকে 6 মাসের সময় দিয়েছিলাম, তাই এখন বেশি নাটক না করে বিছানায় চল।
তারপর মালিক যখন ওই মেয়েটার হাত ধরে বিছানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন আমি আর সহ্য করতে না পেরে মালিকের ঘরের বিছানার নিচে থেকে বেরিয়ে এসে মালিকের সামনে দাঁড়িয়েছিলাম। মালিক তখন আমাকে দেখে চমকে গিয়ে ওই মেয়েটার হাত ছেড়ে দিয়েছিল এবং মেয়েটা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে চলে গেছে। তারপর মালিককে আমি বলেছিলাম, ছি, আমি তো আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু আপনি এতটা নোংরা, এতটা নিচু মনের মানুষ। ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি এই ধরনের নোংরা কাজ করতে পারেন। গরিব লোকেদের সাহায্য করার নাম করে তাদের বউ ও মেয়েদের সঙ্গে এই রকম ব্যবহার করেন। মালিক তখন হঠাৎ করে আমার ঘাড়ে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমি পাগল হয়ে গেছি। আমি সারাদিন শুধু তোমার কথাই ভাবি। তুমি ওই ড্রাইভার অচিন্তকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে রানী বানিয়ে রাখব। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে কাছে পেতে চাই। মালিকের মুখ থেকে সব নোংরা কথা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি তখন অনেক রেগে আমার ঘাড় থেকে মালিকের হাতটা অনেক জোরে সরিয়ে ফেলে দিয়ে বলেছিলাম, আমার বর যেমন আপনাকে দাদা মনে করত, ঠিক সেই রকম আমিও আপনাকে বড় দাদার মতোই মনে করতাম। কিন্তু আপনার মনে আমার প্রতি এত নোংরা চিন্তাভাবনা ছিল, সেটা আমি ভাবতেও পারিনি। আর একটা কথা, আমার বর ড্রাইভার হলেও সে একজন সৎ মানুষ। সে আমাকে অনেক ভালোবাসে এবং সে আমাকে নিজের রানী বানিয়ে রেখেছে। আপনার ব্যাপারে সব কিছু জানার পরে আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে পারবো না। আমি কাল সকালেই আমার বরের সঙ্গে গ্রামের বাড়িতে চলে যাব। দরকার নেই আমার আপনার মতো মানুষের সাহায্যেরও, টাকা পয়সার। এই কথা বলে আমি যখন ঘর খেতে বেরোতেই যাচ্ছিলাম, তখন মালিক আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে কোথাও যেতে দিব না, তুমি শুধু আমার। তারপর আমি যখন মালিককে বললাম আমার হাতটা ছেড়ে দিতে, তখন মালিক বলল, তুমি যখন আমার ব্যাপারে সব কিছু জেনেই গেছো, তাহলে এটাও জেনে রাখো যে আমি যখন প্রথম দিন তোমাকে দেখেছিলাম, সেদিন থেকেই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম তোমাকে আমি নিজের কাছে পাবো। তারপর মালিক যখন আমার হাত ছাড়েনি, তখন আমার বর মালিকের ঘরের বারান্দার দরজা দিয়ে ভেতরে এসে মালিকের হাতটাকে আমার হাত থেকে জোর করে ছাড়িয়ে দিয়ে বলেছিল, আমি আপনাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আর আপনি যদি আমাদেরকে এখান থেকে যেতে না দেন, তাহলে আপনি কিন্তু অনেক বড় ভুল করবেন, কারণ আমি কিন্তু আগেই পুলিশকে ফোন করে দিয়েছি, তাই আমাদের এখন এখান থেকে যেতে দিন। পুলিশের কথা শুনে মালিক বাধ্য হয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বরকে বলেছিল, তোকে আমি 50 লক্ষ টাকা দিব যদি তুই তোর বউকে আমার কাছে রেখে যাস। আমার বর তখন মালিককে মুচকি হেসে বলেছিল, মালিক 50 লক্ষ কেন, 10 কোটি টাকা দিয়েও ভালোবাসা কখনো কিনে পাওয়া যায় না, তাই আমাকে টাকার লোভ দেখিয়ে কোনো লাভ নেই। তারপর আমরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবং সেদিন রাতেই আমরা মালিকের বাড়ি ছেড়ে দিয়ে আমাদের গ্রামের বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আসলে সেদিন আমি ও বর আগে থেকেই চাল করেছিলাম যে যেমন করেই হোক মালিকের ব্যাপারে সত্যিটা জানতে হবে। তাই সেদিন শুধু আমি নয়, আমার বরও আমার সঙ্গে মালিকের ঘরের ভিতরে লুকিয়েছিল। এখন আমি ও বর গ্রামের বাড়িতে চলে এসেছি এবং আমার বর এখন চাষবাজ করে সংসার চালায়। তাই টাকা দিয়ে কখনো কিন্তু ভালোবাসা কিনে পাওয়া যায় না। এখন আমরা দুজনের সুখের সংসার করছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।